স্বাগত ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। মূল আলোচনা যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা আওয়ামী লীগ নয়, করেছে তত্ত্বাবধায়ক সরকার, বললেন প্রধানমন্ত্রী। সরকারের দেয়া বাড়িতে থাকেননি খালেদা জিয়া, অনুমোদনহীন স্থাপনা তৈরি ও অবৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগ। সুপ্রভাত পরিবহনের মালিক ননীগোপাল 3 দিনের রিমান্ডে, তার নির্দেশেই পালাতে গিয়ে আবরারকে চাপা দেয় চালক। 1 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের, ফলো আপের জন্য সিঙ্গাপুরে থাকতে হবে আরও 3 সপ্তাহ। আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। 1 মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। বাজেটের সংখ্যাতত্ত্ব সাধারণ মানুষের বোধগম্য নয়, কিন্তু বাজেটের কারণে যদি জিনিসপত্র বা কোনো সেবার দাম বেড়ে যায় তাহলেই তা গায়ে লাগে জনগণের। বা কোনো উন্নয়ন কাজের মেগা প্রকল্পের কারণে যদি আসে সারচার্জ, জনগণ ক্ষুব্ধ হন বই কি। উন্নয়ন সবাই চায়, কিন্তু গরিব মানুষের জীবনের মান উন্নয়ন না হলে, তাদের আয় রোজগার না বাড়লে, অথবা যদি গরিব মধ্যবিত্ত মানুষের সন্তানেরা শিক্ষা সেজে কাজ না পায়, তখন দৃশ্যমান উন্নয়নও কি কখনো প্রশ্নবোধক হয়ে দেখা দেয় না? তারপরও বাজেট বা দেশের অর্থনীতি নিয়ে কথা বললে আমাদেরকে তো সংখ্যার সূচকেই ঘুরপাক খেতে হয়। এই যেমন বলা হচ্ছে, স্থিতিশীল জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী এশিয়ার 5 দেশের মধ্যে থাকছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধিও হবে 7.3%, কিন্তু সরকার প্রবৃদ্ধি করতে চায় 8%। সেটা সমর্থনযোগ্য এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাসে। তবে বিনিয়োগেই বেশি মনোযোগী হতে হবে সরকারকে। আমরা বাজেটে কি সেই পরিকল্পনা, আসন্ন বাজেটে কি সেই পরিকল্পনা দেবেন অর্থমন্ত্রী? লক্ষ্য যখন 2021 সালে উচ্চ মধ্যম আয়, 2041 সালে উন্নত দেশের, তখন উন্নয়নের পাশাপাশি দরকার সম্পদের সমতারও। কিন্তু যে গতিতে দেশে ধনীদের উত্থান হচ্ছে, তার উল্টো গতিতে কমছে গরিবদের আয়। 2010 থেকে 2016 পর্যন্ত 6 বছরে সবচেয়ে ধনী 5% পরিবারের আয় বেড়েছে প্রায় 57%। কিন্তু গরিব মানুষ, যাদের মাসিক আয় ছিল 2010 সালে 1791 টাকা, 6 বছর পরে সেই আয় দাঁড়িয়েছে 733 টাকা। অর্থ হলো, সবচেয়ে গরিব জনগোষ্ঠীর আয় ক্রমাগত কমছে আর ধনীদের আয় ক্রমাগত বাড়ছে। প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আমরা তেলে মাথায় তেল দেওয়ার অর্থনীতিতে অভ্যস্ত হয়ে পড়ছি? আগে ঢাকা থেকে 7-8 ঘন্টায় রংপুর পৌঁছতে পারত মানুষ, যারা তাদের এখন সময় লাগছে 10 ঘন্টা। বেড়ে যাচ্ছে পরিবহন খরচ, কিন্তু আরও বেশি টাকা খরচ করে ঢাকা থেকে সৈয়দপুর রুটে বিমানের যাত্রী বেড়ে গেছে কয়েক গুণ। আমরা দেখছি আয় বৈষম্যের পাশাপাশি সম্পদের বৈষম্য আরও ভয়াবহ। আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে, ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকেও বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আগামী 5 বছরে বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা 11.4% হারে বাড়বে। আগামী 13 জুন সংসদের 2019-20 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 10 বছর একটানা সরকার পরিচালনার ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট হবে এটি। অর্থমন্ত্রী ও রাজস্ব বোর্ড এরই মধ্যে প্রাক বাজেট আলোচনাও শুরু করেছে। বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং গরিব মানুষের আয় বাড়ানো এক বড় ধরনের চ্যালেঞ্জ এখন। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহারে বলা হচ্ছে, গ্রামে দেওয়া হবে নগরের সুবিধা। বাজেটে কি থাকবে তার অর্থনৈতিক দিক নির্দেশনা? এসব প্রশ্নের জবাব খুঁজতেই এ মাস জুড়ে আমাদের উপসংহারের আলোচনার বিষয় উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আর এ নিয়ে মাস জুড়ে আলোচনার সূচনা পড়বে। আজ আমাদের স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন নীলম্বী। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা আরও যুক্ত করেছি বিজনেস ইনস্টিটিউট লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ ইব্রাহিম এবং ঢাকা চেম্বারের সভাপতিও সাবেক। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারের সূচনা পর্বের আলোচনা। আমাদের সাথে আছেন 3 জনকে পরিচয় করে দিচ্ছি। আমি অর্থনীতিবিদ হিসেবে শর্মিন নীলম্বী। আপনাকে শুরু করতে চাই, উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট, আপনি কিভাবে দেখেন বিষয়টি? কি প্রত্যাশা এই বাজেটে? আমাদের সমতার সূচক যদি বলেন, গত বেশ কয়েক বছরে আমাদের সমতার সূচকে আমরা যে সূচকটা নিয়ে কথা বলি সেটা বেড়েছে, অর্থাৎ আয় বৈষম্য বেড়েছে। এটা যদি অর্থনৈতিক তত্ত্বের দিক থেকে ধরেন, আমাদের পৃথিবীতে এইটার উদাহরণ রয়েছে যে যখন আয় বাড়তে থাকে কোনো দেশের, তখন আয় বৈষম্য বাড়তে থাকে। হ্যাঁ, এবং এটার একটা তত্ত্বীয় বিভিন্ন দিক, উন্নয়নের একটা খারাপ দিকও আমরা সবসময় বহন করব।
একটা উন্নয়নের একটা পর্যায় পর্যন্ত বলা হয়ে থাকে যে পার ক্যাপিটা ইনকাম যখন $8,000 কাছাকাছি পৌঁছাবে তারপর থেকে এই আয় বৈষম্য কমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমরা জানি এখন থেকে যখন যায় তার 4 গুণ হতে হবে। এটা হচ্ছে আমার এম্পিরিক্যাল এভিডেন্স যদি আপনি ধরেন, পৃথিবীর তাবৎ উন্নত দেশগুলোর যদি আপনি তথ্য উপাত্ত নেন এই জিনিসটা আপনি পাবেন। কিন্তু তারা যখন এগিয়ে গেছে তখন কিন্তু এই অভিজ্ঞতাটা বা এই শিক্ষণটা তাদের সামনে ছিল না। এখন আমরা যখন এগোচ্ছি তখন এই শিক্ষণটা আমার সামনে আছে। এখন তাহলে আমার এই $8,000 কমিয়ে আমি $4,000 কাছাকাছি আনতে পারি? আমার চ্যালেঞ্জ কিন্তু সেই জায়গায়, অর্থাৎ আমার আয় বৈষম্য কতটা আমি কমিয়ে এনে আমার এই উন্নয়নের গতি প্রকৃতি চালু রাখতে পারি, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ আমার সামনে শিক্ষণগুলো আছে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমাকে চলতে হবে। আপনি যদি তত্ত্ব বলেন, আর যদি বলেন হচ্ছে বাজেট থেকে প্রত্যাশা, 10 বছর 2 টার্মে এই সরকার পরিচালিত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ক্ষমতা নেওয়ার পরপরই যে জিরো টলারেন্স, আমরা এই টার্মে যে প্রথমে উনি একমাত্র যেই বিষয়টা উপরে আলোকপাত করেছেন সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা সেটাতে আশা রাখতে চাই। তাহলে আপনার বাজেট যত না মানে আলোচনার বিষয় হবে তার চেয়ে বেশি কিন্তু বাজেটের বাস্তবায়ন এবং দুর্নীতির ফাঁকফোকর গলে এই বৈষম্যটা কিভাবে বাড়ছে সেটা আসবে অনেক বেশি আলোচনায়। আমি আব্দুল মজিদ আপনাকে যাব। বাজেট মানে একটা এনবিআর, বাজেট মানে ট্যাক্স, কর, সরকারের আয় এবং সরকারের ব্যয়। আপনি কি মনে করেন বাজেটে এমন কোনো দিক নির্দেশনা রাখা সম্ভব যাতে আমরা এই যেটি বললাম যে এই সমতার বিষয়টি আমরা মোকাবেলা করতে পারি বা কর্মসংস্থান বাড়িয়ে বিনিয়োগ বাড়িয়ে আমরা সেই আয় বৈষম্যটা একটু দূর করার চেষ্টা করতে পারি? অবশ্যই, তবে এটা চট করে হবে না। আচ্ছা, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী বিষয় আছে। আমি যদি এখনই মনে করি যে এমন একটা কিছু বললাম আর তাতেই কালকে সবার মানে কয়েক ধাপ নেমে আসলো, আয় বৈষম্য বা আয় কমে যাবে, তা না। তবে এর জন্যে খুব সুনির্দিষ্ট পথনির্দেশ, পথনকশা থাকতে হবে। সেই থাকার ইচ্ছা যদি থাকে, আমি আবার একটু ইচ্ছার উপরে জোর দিচ্ছি, কমিটমেন্টের থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, পারস্পরিক প্রযুক্ততা থাকতে হবে। একজনের আয় বেড়ে যাচ্ছে আরেকজনের কমে যাচ্ছে, সেখানে আমি একটা সুষম একটা অবস্থা নির্ণীত হবে কথা মনে করার কোনো কারণ নেই। কেননা অর্থনীতিতে সকলের যদি সমানভাবে যদি আয় না বাড়ে তাহলে কিন্তু আমি রেভিনিউ আর্নিং বলি বা আরো অন্যান্য হ্যাঁ সেই প্রশ্ন অটোমেটিক্যালি উঠবে। কেননা যেমনটি আপনি এখানে কিছুক্ষণ আগে বলতেছিলেন যে আগে যেখানে 5 ঘন্টায় যাওয়া যেত সেখানে যেতে লাগছে 10 ঘন্টা বা 7 ঘন্টা, তার মানে রাস্তা খারাপ, ওখানে আপনি উন্নয়নটা কমপ্লিট করতে পারেননি বা হয়নি। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ওই যে 10 ঘন্টা বা 7 ঘন্টা লাগছে এটা কিন্তু মধ্যবিত্ত লোকের লাগছে বা যে প্লেনে উঠতে পারে না তার বেলায়, তো তার তো আয়টা, তার তো ব্যয় বাড়ছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু লোকের সংখ্যাতে হিসাবে যদি দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সবাই প্লেনে যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে, অভ্যন্তরীণ রুটে সবখানে আমরা দেখতে যাচ্ছি অনেক বেশি। এটা কিন্তু একটা পরস্পর প্রযুক্ত বা পরস্পর সমতার সূচকের এটা হচ্ছে না আর কি। এবং আমি যে উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কারণ উন্নয়নের ধারাতে থাকতেই হবে, উন্নয়ন অতীতেও হয়েছে বা করতে হবে, কিন্তু সেই উন্নয়নটা যেন সকলের মধ্যে সমান সুযোগ বা সৃষ্টি থাকে, কারণ তাহলেই তারা সকলে অবদান রাখতে পারবেন। আমার একটা হাত যদি হঠাৎ ফুলে যায়, মোটা হয়, তো এতে অন্য হাতের অন্য শরীরের কিন্তু কোনো কাজ হলো না। এটা সকল পুরো বডির যদি একসাথে এটা হয়তো, সুতরাং দেখতে হবে যে কোন উন্নয়নে আসলে কারুর আয় বাড়ছে এবং অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে, কি ধরনের উন্নয়ন। যে উন্নয়ন যদি দেখা যায় যে টাকায় আমি 3টা রাস্তা তৈরি করতে পারতাম সেই টাকা দিয়ে আমার একটা রাস্তা হচ্ছে সময়ের প্রেক্ষাপটে, তাহলে এই 2টা রাস্তার টাকাটা কোথায় যাচ্ছে? আমার টাকা ব্যয় হচ্ছে। কিন্তু সেটা দুর্নীতির মাধ্যমে হোক বা অনিয়মের মাধ্যমে সেটা তো কারো না কারো পকেটে যাচ্ছে, না যাচ্ছে তো, তার তো জীবনমান উন্নত হচ্ছে, ওখানে তো বৈষম্য সৃষ্টি হচ্ছে। তো আচ্ছা, বৈষম্য সৃষ্টি হচ্ছে। 10 টাকায় রাজশাহীর যে কৃষক আলু উৎপাদন করছেন তাকে বড় জোর 11 টাকা দিয়ে ফড়িয়া সেই আলুটা নিচ্ছে,
সেই আলু কেন ঢাকা শহরে 22 টাকায় বিক্রি হচ্ছে, 35 টাকায় আপনার বিক্রি হবে কারওয়ান বাজারে, মাঝখানের এই 19 টাকা কোথায় যাচ্ছে? আমি ধরলাম যে আরো 5 টাকা নইলে পরিবহন খরচ, তারপরও 15 টাকা। এই 15 টাকা কাদের আয় হচ্ছে? তাদের কোনো বিনিয়োগ আছে কিনা, বিনিয়োগ করে তারপর আয় হচ্ছে কিনা, এখানেই বৈষম্যটা সৃষ্টির। এটা হচ্ছে যে কারুর কোনো বিনিয়োগ ছাড়াই আয়ের একটা পথ আছে, আর কারুর প্রচুর বিনিয়োগ পরিশ্রম সবকিছু করেও তার সেখানে আয় হচ্ছে। আমি বিনিয়োগের এইভাবেই আয়ের জায়গাটা আসিফ আপনার কাছে যেতে চাই। বিনিয়োগের মানুষ, উৎপাদনের মানুষ, শিল্পের মানুষ, আপনি কি মনে করেন সঠিক বিনিয়োগ হচ্ছে? বা আমরা যে বলছি যে কিছু ধনী লোকের আয় বেশি বেড়ে যাচ্ছে, গরিবের আয় কমে যাচ্ছে, এইটা কি আসলেই সঠিক নাকি এটার পিছনে অন্য কোনো রহস্য আছে? আপনি কি দেখেন? না, আমার মনে হয় বাজেটের সঙ্গে আপনি যে ইনকাম ইনইকুয়ালিটির ইস্যুটা নিয়ে এসছেন, ভেরি ইন্টারেস্টিং। আপাতত প্রথমে বললেন যে ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরিতে একটা সার্টেন পর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনি ইকোনমিক বেনিফিটটা সমস্ত জনগোষ্ঠীর মধ্যে ট্রান্সপায়ার্ড হবে কিনা সেটা আপনি বলতে পারেন না। তবে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেহেতু আমরা অত্যন্ত জনবহুল একটি দেশ, আমাদের দেশে কর্মসংস্থান তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং কর্মসংস্থান তৈরি করার জন্য বিনিয়োগের প্রয়োজন, বিশেষ করে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। কিন্তু আমরা তো হাইটেকে যাচ্ছি না, হাইটেকে এখনো আপনি দেরি আছে, এখনো আপনি যাননি। দেখেন, এখনো অত্যন্ত দুঃখের ব্যাপার যে শিল্প থেকে আমি এসেছি, তৈরি পোশাক শিল্প, আমরা কিন্তু এখনো দেশের 86% বৈদেশিক আয় আমাদের এই সেক্টর থেকে আসছে। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে এতগুলো বছর হয়ে গেল একটা সেকেন্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর আমরা দাঁড়া করাতে পারলাম না, যেটা এই সেক্টরেরও যে প্রশংসা আমরা করছি তারও তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা সবকিছু আমদানি করছি এখন পর্যন্ত। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে নিটওয়ার সেক্টরে আমাদের যথেষ্ট ভ্যালু অ্যাডিশন এসেছে, ওভেন সেক্টরেও হচ্ছে, এমন যে না তা না, আগের থেকে ডিপেন্ডেন্স আরো অনেক কমেছে। তবে গোয়িং এগেন ব্যাক টু যেটা আমি বলছিলাম যে বেসরকারি সরকারি হিসাব এবং সিভিল সোসাইটিরও হিসাব আছে, ইকোনমিস্টরাও বলেন যে 20 লক্ষের মতো লোক বোধহয় কর্মসংস্থানের বাজারে আসে প্রতি বছর, কিন্তু তাদেরকে তো আমাদেরকে 12 লক্ষ কোনোভাবে দিতে পারি, আমরা দিতে পারি না। আমি মনে করি সেটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, এবং এই কারণে বিনিয়োগের গতি বাড়াতে হবে, এবং বিনিয়োগের গতি বাড়ানোর জন্য আপনার রপ্তানি বহুমুখীকরণ একটা প্রজেক্ট আমাদের ভালোভাবে চিন্তা করতে হবে, স্থানীয় শিল্পায়নকে আমাদের উৎসাহিতকরণ করতে হবে, এবং এই সমস্ত ক্ষেত্রে পলিসির যে সমস্ত সহযোগিতা দরকার সেটা আমাদের করা প্রয়োজন। অর্থনীতির প্রবৃদ্ধির চালক কিন্তু আপনার অবকাঠামো, এবং অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রাখতে হবে। সেটা তো দৃশ্যমান বেশি। মজিদ ভাই যে কথাটা বললেন যে অবকাঠামোর উন্নয়নটা আরো অনেক দ্রুত গতিতে করতে হবে, আরো অনেক এফিশিয়েন্টলি করতে হবে, এবং দ্রুত গতিতে ঢাকা চট্টগ্রাম 4 লেনের 8 লেনের কাজ 10 বছর 13 বছরে করলে হবে না, এটাকে আরো অনেক ত্বরান্বিত করতে হবে। কারণ আমরা তো অনেকেই যখন আমরা বাইরে যাই, বিশেষ করে আপনি চীনের এক্সাম্পলটা যদি দেখেন, আমি অনেক বছর থেকে যতবারই আপনার সঙ্গে তো অনেক টকশোতে এগুলো নিয়ে কথা বলেছি, ওরা একটা ফ্রিওয়ে হাইওয়ে এত তাড়াতাড়ি করে ফেলতে পারে, তাদের মানে ডাবল টাইম নিলেও তো আমাদের এত সময় লাগে না। 2001 সালে বেজিং এ কোনো মেট্রো রেল ছিল না, 2018 সালে গিয়ে 14 লাইনের মেট্রো চলে ওখানে। ওরা অবকাঠামো খাতে ওদের মতো দ্রুত গতিতে কেউই করতে পারে না, ওরা 1 থেকে 14 করছে। আমাদের করতে হবে, দৃশ্যমান হচ্ছে এমন যে না তা না, সরকার তো বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এই প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে আস্তে আস্তে হয়তো আমাদের সেই সমস্যাগুলোর সমাধানের দিকে আমরা যেতে পারবো। তবে এই মুহূর্তে আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি, সরকার যে স্পেশাল ইকোনমিক জোনের যে প্ল্যানসগুলো হাতে নিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সেগুলো যদি আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি এবং বিদেশি বিনিয়োগকারীদের যদি এই সমস্ত স্পেশাল ইকোনমিক জোনে আমরা আকৃষ্ট করতে পারি, সেখানে আমি মনে করি প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সুযোগ থাকবে, এবং সেখানে রপ্তানি বহুমুখীকরণেরও আপনার একটা সুযোগ ওখানে আসবে। কিন্তু সেটার জন্য দরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ। আমি এখনো মনে করি যে আমাদের
দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের বিশ্বব্যাংকের যে একটা ইন্ডেক্স আছে ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসে আমাদের বর্তমান অবস্থান 176, যেটা আফগানিস্তানের থেকেও খারাপ। আসিফ ভাই, আপনাকে তাহলে প্রশ্ন করতে হয় 2013-14 সালের সহিংসতার পরে গত 5 বছরে আমরা সে অর্থে কোনো রাজনৈতিক সহিংসতা দেখিনি। আমরা আগে হরতাল, ধর্মঘট কথা বলতে মানুষ হরতালের কথা ভুলে গেছে, রাজনৈতিক সহিংসতাটা অনেকটাই দূরবর্তী। নির্বাচন নিয়ে যত প্রশ্নই থাকুক না কেন, তাহলে কোথায় আপনার এই বিনিয়োগের অসুবিধা, কোথায় বিজনেস বান্ধব পরিবেশ নাই? বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সবচেয়ে বড় অন্তরায় সেটা হচ্ছে আমাদের পলিসি সিম্পলিফিকেশনের যে সমস্ত কাজগুলো আমাদের করা প্রয়োজন, সেই সমস্ত কাজগুলো আমরা সেভাবে করতে পারিনি। আমি অনেক ক্ষেত্রে আপনি আমার পরিচয় দিলেন যে প্রতিষ্ঠাতা সভাপতি, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটি নামে একটা কমিটি আছে, যে কমিটিতে আমরা প্রায় 9-10টা মতো মিটিং করেছি, যেখানে আপনার পাবলিক সার্ভিসের সচিবরা থাকেন এবং প্রাইভেট সেক্টরে আমরা থাকি। 400-র বেশি রিফর্ম প্রপোজাল আমরা জমা দিয়েছি, যেগুলো করা উচিত ছিল। কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু বাস্তবায়ন করার পরও আবার আমরা যখনই সেই ডিপার্টমেন্টে কোনো অফিসার যখন চেঞ্জ হয়ে যাচ্ছেন, আবার আমরা তাহলে আমাদের বিডা করে কি হলো? না না, এগুলোর তো প্রয়োজনীয়তা আছে। আমি যেটা বলছি যে আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের আরো অনেক স্ট্রং হতে হবে, মনিটরিং এর ক্ষেত্রে আমাদের অনেক স্ট্রং হতে হবে, অনেক ক্ষেত্রে রিফর্মস যেগুলো হয়েছে সেগুলো যেন পোক্ত হয়, সাস্টেইনেবল হয়। মনিটরিং বলেছেন, রিফর্ম বলেছেন। আপনার কাছে প্রশ্ন রাখছি, পরের বার ফিরে এসে আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, যে আমরা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতে চাই, আমাদের উদ্যোক্তারা, আমাদের শিল্পপতিরা, আমাদের ব্যবসায়ীরা যারা অনেক উন্নত হলো, যাদের অবস্থা, তারা কি দেশে বিনিয়োগের আগ্রহ কোনোভাবে হারিয়ে ফেলেছে? বিদেশে টাকা পাচারের কথাটি যে আসছে, তার কোনো সংযুক্তি এর সঙ্গে আছে কিনা বিনিয়োগ না হওয়ার ক্ষেত্রে? আপনি জবাব দিবেন, পরে দিবেন। আমি তার আগে আপনার কাছে যাবো। তাহলে আমরা এগোবো কিভাবে? আমি আপনাকে একটা উদাহরণ দিই। 1993 সালে শ্রীলঙ্কার মাথাপিছু আয় ছিল $2800, গুয়েতেমালার মাথাপিছু আয় ছিল $3200। শ্রীলঙ্কায় শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে 16 জন এবং গুয়েতেমালায় শিশু মৃত্যুর হার ছিল 40 জন। পাকিস্তানে একই সময়ে গুয়েতেমালার চাইতেও বেশি বার্ষিক মাথাপিছু আয় ছাড়া আয় সহ শ্রীলঙ্কার চাইতে 5 গুণ বেশি শিশু মৃত্যুর হার ছিল। তাহলে আমার শিক্ষণ কি? আমার শিক্ষণ হচ্ছে, আমি যদিও জানি যে আয় বাড়তে থাকলে অসমতা একটা পর্যায় পর্যন্ত বাড়বে, কিন্তু কিছু কিছু সামাজিক সূচকে আমার আয় অন্য দেশের তুলনায় কম হলেও আমি সামাজিক সুরক্ষাটা নিশ্চিত করতে পারবো। সেটা তো কিছুটা এগুলো আছে। আমরা কিভাবে এগুলো মাতৃমৃত্যু হার বলি, শিশু মৃত্যুর হার বলি, কমেছে, কিন্তু আমাদের কি যথেষ্ট? আপনি যদি সোশ্যাল সেফটি নেট ধরেন, বা যেমন ধরেন উনি যেমন বললেন শ্রম ঘন শিল্পে আমাদেরকে নিয়োজিত করতে হবে। আমাদের প্রচুর পিলফারেজ আছে হচ্ছে আমাদের যে ভিজিডি প্রোগ্রামগুলোই আছে। ভিজিডি প্রোগ্রাম আপনি যদি দেখেন, ঠিকঠাক মতো পড়েন, তাহলে কিন্তু একটা চমৎকার প্রোগ্রাম। আপনি কাগজে কলমে প্রকল্প একদম ট্রেনিং, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি ট্রেনিং সহ তাদেরকে একটা সুবিধা দেবেন। কিন্তু আসলে কিন্তু আপনি যখনই মাঠে যাবেন, রাস্তার পাশে যে মাটি কাটছে, ওই নারী অভিযোগ করবে আমাকে 100 টাকা দেওয়ার কথা ছিল, আমাকে 80 টাকা দিচ্ছে। আপনি বলছেন যে আমরা হেলথ সূচকে ভালো করেছি। আমরা একটু বিরতি, ফিরে এসে আমরা একটু বিস্তারিত শুনবো। আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক শর্মিন নীলমি এবং আসিফ ইব্রাহিম। শর্মিন নীলমি, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি বলছিলেন যে সামাজিক সুরক্ষার কথা, সেখানে কিন্তু আয় কমে যাওয়ার ব্যাপারটা। একদল বলছে যে মাঠ পর্যায়ে বা গ্রামের মানুষ সবারই এখন কর্মসংস্থান হয়েছে, নারীরাও পর্যন্ত আয় করছেন যারা আগে কোনো আয়ের মধ্যে ছিলেন না। কিন্তু আপনি বলছেন যে সেই সামাজিক সুরক্ষাটাও যথেষ্ট না, সেই জন্য হয়তো সমতার বিষয়টি আমরা সামনে আনছি। সামাজিক সুরক্ষাতে 48% আছে নন পোরদের জন্য, কারণ আমাদের যে পেনশন টেনশন যা কিছু ভাতা দিই সকলেই কিন্তু সামাজিক সুরক্ষা খাত থেকে আসে। সুতরাং গবেষণায় বলছে এবং সরকারি নথিপত্রেই বলছে যে আপনি সামাজিক সুরক্ষা যদি না দেন যে সমস্ত লোকজনকে দিচ্ছেন, তাহলে আপনার পভার্টি লেভেলের খুব বেশি পরিবর্তন হবে না। এটা তবে আমাদের সামাজিক সুরক্ষা নীতিমালা কিন্তু যে স্ট্র্যাটেজি তৈরি হয়েছে সেটা অত্যন্ত চমৎকার একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। আপনি বলছিলেন আমাদের হেলথ সেক্টরে সূচকগুলো উন্নতির কথা। এই দুটো কথা
কথা আছে, দুটো শব্দ আছে, একটা হচ্ছে উন্নয়ন আর একটা হচ্ছে প্রবৃদ্ধি। আমরা মনে হয় প্রবৃদ্ধি আর উন্নয়নকে গুলিয়ে ফেলি। হ্যাঁ, প্রবৃদ্ধি আমাদের হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। এবং উন্নয়নটা হচ্ছে কি আপনি দৃশ্যমান। হ্যাঁ, আমার দেশে এখন আপনি যদি গ্রামের বা ইয়েতেও যান, আপনি একটা প্যাকেটের বিস্কিটগুলো পাবেন, আপনি খালি পায়ে মানুষ নাই, আপনি বাচ্চাদের পেট ফোলা নাই, নাক দিয়ে সর্দি পড়ছে না। তার মানে কিছু দৃশ্যমান উন্নতি হয়েছে। যথেষ্ট কি হয়েছে? আমরা কার সাথে তুলনা করব? আমরা কি 71-এ যখন ওই যে তলাবিহীন ঝুড়ি বলতো, আমরা কি সেই কমপ্লিসেন্সিতে থাকবো যে আমরা যথেষ্ট উন্নতি করেছি, আমাদের এখন একটা তলা লেগেছে, সেই জায়গায় থাকবো? নাকি আমরা আরো কিছু করতে পারতাম? আমরা যদি এনার্জিতে ইনডেমনিটি না দিতাম, আমি যদি এনার্জির প্রাইসিংটা কম দামে আমি জ্বালানি কিনতে পারতাম, সকলেই সংযুক্ত প্রশ্ন। যেটা মজিদ ভাই বললেন, উনি যেটা বললেন যে একজন কৃষক যদি 10 টাকার জায়গায় 11 টাকা পায় এবং আরেকজন যদি 11,000 কোটি টাকা চুরি করে, তার সন্তান এবং আমার সন্তান একই বাজারে শিক্ষার জন্য যাবে এবং বৈষম্যটা আরো বিস্তৃত হতে থাকবে। এটা সামাজিক কোনো সাম্যাবস্থা তৈরি করে না এবং সমাজের মধ্যে অ্যানার্কি আস্তে আস্তে কিন্তু তৈরি হবে। মানুষের ক্ষোভ কোনো না কোনো ভাবে আমরা দেখি, বড় আকারেই দেখি। সংগঠিত শক্তি এখনো হয়নি, কিন্তু এটা চলতে থাকলে এই জিনিসটা ঘটবেই। এটা মাথায় রাখাটা জরুরি। সেই জন্য তো ছাত্ররা মাঠে নামে এবং আমাদেরকে সেটা ভয় পেতে হয়। ছাত্রদের শক্তি তো ভয় পেতেই হবে। আব্দুল মজিদ যদি বলেন, ওই যে সমতার এবং এটা ঠিক না হওয়ার ব্যাপারটা আপনাদের মনে আছে, পাকিস্তান আমলে আমরা তখন ছাত্র ছিলাম, আইয়ুব খানের যে ডিকেড অফ রিফর্মস, আচ্ছা, বিরাট উন্নতি প্রচুর বললেন, কিন্তু আসলে সেখানে এমন বৈষম্য সৃষ্টি হয়েছিল বা করা হয়ে গেছিল, বা এমনভাবে একটা দৃশ্যমান একটা অদৃশ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার জন্য দুই পাকিস্তানকে আলাদা হতে হয়েছে। বা 6 দফা 4 দফায় অর্থনীতির যে বিষয়টা, তো সেই জন্য আমি বলছি যে আপা বললেন তাই যথার্থই, যে বৈষম্যটা একজন দরিদ্র, হ্যাঁ তার হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, সে এখন জুতা পরছে বা ইচ্ছে পড়ছে, আরেকজন যে এত অতিমাত্রায় বাড়ছে যে ওর সাথে ওর দূরত্বটা এত সৃষ্টি হয়ে যাচ্ছে যে ও তো অবদান রাখতে পারছে না। আমি বলি অর্থনীতিতে, যেমন আমি বলি এখন এই মুহূর্তে বলি যে আমার রেভিনিউ দরকার, রেভিনিউ আসতে হবে। রেভিনিউ আসতে হবে কোন অর্থনীতি থেকে? সেই অর্থনীতি কেমন অবস্থায় আছে? সেখানে কি ভ্যালু এডিশন সকলের বেলায় বেড়েছে কিনা, সকলের আয়কর দেওয়ার মতন আয় হচ্ছে কিনা? তা যদি না হয় তাহলে আমি এত সংখ্যা হচ্ছে কিন্তু আপনার তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না। কেন বাড়ছে না? বাড়ছে না এই অর্থে, ওই যে আমি যেটা বলে থাকি যে আমার 8% হচ্ছে অসাধারণ করদাতা আর 92% হচ্ছে সাধারণ করদাতা। হ্যাঁ, সাধারণ করদাতা দিচ্ছেন ঠিকই, কিন্তু সাধারণ করদাতার 92% কাছে 8% যে অসাধারণ করদাতা, তার একটা ফাইলে একটা জায়গায় যদি সে এড়িয়ে যেতে পারে বা যদি যায় বা আমি যদি না নিতে পারি, তাতে প্রায় 35,000 সাধারণ করদাতার কর যোগ করলেও তো অর্থাৎ এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা ওখানেই লক্ষ্য রাখার বিষয়। আমরা সমতা সূচকের কথা বলছি, সমতার কথা বলছি, সেই সমতাটা এটা গ্র্যাজুয়ালি, হ্যাঁ কিছুটা পার্থক্য তো থাকবেই, উনি যথার্থ বলেছেন, একাডেমিক্যালিও তাই, যে একটা ইকোনমি যখন গ্রোথ হতে থাকে তখন প্রথম দিকে একটা সার্টেন লেভেল পর্যন্ত না গেলে অন্যরা সবাই ওই সমান তালে আসে না। এটা ঠিক আছে, থিওরিতে ঠিক আছে, কিন্তু সেটা কতটুকু, কতটা দূরত্বে, কতটা ডিগ্রি অফ ডিসপারশনটা কতটা, তার জন্য কত বছর অপেক্ষা করতে হবে। এবং আরেকটা জিনিস, সে যদি ওর সাথে সহযোগী ভূমিকায় না আসে, অর্থাৎ সহযোগী ভূমিকায় যদি সকলে না আসে, তাহলে আমি কতিপয় 2-3 জনের দ্বারা বা তাদের কথার দ্বারা তো এটা হবে না। এবং সেই কতিপয় 2-3 জন যদি একটু একটু করে ফাঁকি দেয়, সেই ফাঁকিটা কিন্তু একটা বিরাট ফাঁকি, একটা বড় ফাঁকি। সেটা সেই ফাঁকি উতরিয়ে গিয়ে উন্নয়নের কাজ করা, যেটা আমরা ব্যাংকিং খাতে দেখছি। ঋণ খেলাপি কিন্তু সকল গ্রাহক না, ঋণ খেলাপি কিন্তু কতিপয় কয়েকজন, কিন্তু তাদের কাছে তারাই এত টাকা নিয়ে রাখছেন যে ওই ওদের সকলের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ থেকে এই মানে যেটা জমা, সেই জমার সেখানে আস্থার পরিবেশ। ইব্রাহিম সাহেব যেটাই বলতেছিলেন, বিনিয়োগ আমরা চাচ্ছি, বিনিয়োগ হতে হবে, বিনিয়োগ না হলে কর্মসৃজন হবে না, কর্মসৃজন না হলে আমাদের অন্যান্য কাজ এগিয়ে আসবে না। সেই বিনিয়োগের জন্য যে সুস্থ পরিবেশ, উনি পলিসির কথা বলেছেন অনেক, আপনার মনে আছে ওই একসময়
তো প্রধান উপদেষ্টার অফিসে যে একটা আমরা বিজনেস কি Better Business Forum বেটার বিজনেস ফোরাম করেছিলাম, প্রচুর সেখানে সাজেশন এসেছিল, কিন্তু সেই সাজেশনগুলো কিছু যে হয়নি তা না, কিন্তু সেই হওয়া আর না হওয়ার পার্থক্য। কিন্তু সেই হওয়া না হওয়ার মধ্যে তো আমরা যে বিরাট, প্রস্তুতি রেখে গিয়েছিলাম আমরা- মাসিম আমরা- তাহলে বিনিয়োগের জন্য টাকা কি যথেষ্ট আছে? ব্যবসায়ীরা করছে না, না আসলে ব্যবসায়ীরা টাকা অন্যখানে নিয়ে গেছে? না না, বিনিয়োগ তো মানে এটা তো বিনিয়োগ তো হচ্ছে, বিনিয়োগ হচ্ছে না তা না, তাহলে আপনার জিডিপি গ্রোথ হবে বাড়ছে কি কিভাবে? করে? বিনিয়োগ হচ্ছে, তবে এর সঙ্গে শঙ্করের কিছু জায়গা আছে। আমি প্রথমে বলেছি যে সিংহভাগ রপ্তানি আসছে একটা সেক্টর থেকে, তবে একটা জিনিস আমাদের লক্ষ্য করা উচিত, এই সেক্টরে কিন্তু আগামীকাল সে ফর এক্সাম্পল বিজিএমএ নির্বাচন, আগে বিজিএমএ নির্বাচনে 5-6 হাজার ভোটের নির্বাচন হতো। আগামীকাল যে নির্বাচনটা হবে, আগামীকাল নির্বাচন হচ্ছে, নির্বাচনে মাত্র 1900 মতো আমাদের ভোটার, অনেক তৈরি পোশাক কারখানা কিন্তু ঝরে গেছে। এবং যদি 51% বেতন বৃদ্ধি হয়েছে, আমরা চাই বেতন বৃদ্ধি হোক, আমরা এটার বিরুদ্ধে না, কিন্তু এটার সঙ্গে যে সমস্ত কারখানাগুলো ঝরে গেছে কিংবা যারা চ্যালেঞ্জ পজিশনে এখন আছে, অনেকে বলে সিক, আমরা সিক বলি না, আমরা বলি চ্যালেঞ্জ, তাদেরকে তো উত্তরণের একটা পথ আমাদের দেখাতে হবে। আমি মনে করি আগামী বাজেটে, যেহেতু আমি বাজেট নিয়ে কথা বলছি, বাজেটে একটা থোক বরাদ্দ থাকা প্রয়োজন, নট অনলি আরএমজি সেক্টর, অন্যান্য যে সমস্ত শিল্প কল কারখানাগুলো চ্যালেঞ্জ পজিশনে আছে তাদেরকে আইদার একটা এক্সিট পলিসি আপনাকে দিতে হবে, অথবা তাদেরকে তারা যেন আবার চলে আসতে পারে এবং প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যেতে পারে এবং প্রোডাক্টিভ কর্মসংস্থান করতে পারে। সেজন্য আমি কথা বলছি, প্রায়োরিটাইজেশন অফ ওয়্যার দ্য ফান্ড উইল গো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের এখন লক্ষ্য করার সময় এসেছে বলে আমি মনে করি। এবং সেদিকে আমরা কি ফার্মার্স ব্যাংককে রেস্কিউ করব বা সিক ইন্ডাস্ট্রিকে রেস্কিউ করব জনগণের সকলের করের টাকা দিয়ে? ব্যাংক রেস্কিউ না করে আপনি যদি আপনার ব্যাংক রেস্কিউ না করে 100টা তৈরি পোশাক ফ্যাক্টরি রেস্কিউ করেন, ইউ উইল গেট বেটার রেজাল্ট ইন দি ইকোনমি গোয়িং ফরওয়ার্ড। সেই বিতর্কটাতে করতে, তাহলে সেটাকে কি নজর দিবে কে? সেটা আপনি বলছিলেন সেটা, যে তাহলে ওই সামষ্টিকভাবে নজর দিতে হবে, সরকার দেবে এবং প্রাইভেট সেক্টর দেবে। এবং একটা জিনিস আমি বলতে পারি যে এবার তো আমরা অত্যন্ত এক্সাইটেড ইন দ্য বিজনেস কমিউনিটি যে এবার যে সরকার এসছে এবং মন্ত্রী পরিষদ যেটা গঠন করা হয়েছে, সেখানে আপনি দেখবেন যে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু খুব ইম্পর্টেন্ট পজিশনে প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেটিভরা যারা করে এসছেন তারা এসছেন, এবং সার্টেনলি তাদের নাথিং এগেইনস্ট দ্য পলিটিশিয়ানস, বাট আমি মনে করি গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয় একজন ব্যবসায়ীর হাতে, খুব গুরুত্ব অর্থ মন্ত্রণালয় একজন ব্যবসায়ীর হাতে, সেজন্যই আমরা আশাবাদী যে রিফর্মের ক্ষেত্রে এবং এইসব প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা এবার দেখতে পারবো। আপনি কি বলবেন যে আমরা আশাবাদী হব যে বিনিয়োগযোগ্য টাকা বাংলাদেশে আছে, শুধু পরিবেশ বা নীতিগত সহায়তার কারণে সেই বিনিয়োগ হচ্ছে না, সরকারকে সেটা করতে হবে, না আসলেই আমাদের টাকা নাই বিনিয়োগ করার মতো? না, আমি আপনার সঙ্গে এগ্রি করতে পারলাম না। আমি মনে করি আমাদের বিনিয়োগ করার টাকা আছে। পরিবেশটা যদি আরো আমরা ইমপ্রুভ করতে পারি, 176 পজিশন থেকে যদি আমরা সেই বছরের শেষে 120-এর কাছাকাছি আসতে পারি এবং তার পরবর্তী বছরে যদি 100-এর নিচে যেতে পারি, আমি মনে করি আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। আর ডুইং বিজনেসে তার কি বড় খালি একটি যে কর্পোরেট ট্যাক্স কমাতে হবে? অনেক কিছু আছে এখানে শুধু কর্পোরেট ট্যাক্সের ব্যাপার না, এখানে মূল ইজ অফ ডুইং বিজনেস করার জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে। তার ভিতরে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি আছে, তার ভিতরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ব্যাপার আছে, সিসিআইডির ব্যাপার আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু ওই সমস্ত সবগুলোই কিন্তু ঘুরে ফিরে ওই একই জিনিস। আমরা এক সরকারের ডিরেগুলেশন মেকিং বিজনেস সিম্পলার। আমরা এক সরকারের ধারাবাহিকতায় 11তম বছরে পা দিয়েছি। তাহলে গত 10 বছরে কি সেরকম কোনো সম্ভাবনা দেখেছেন যে এটা আরো তো উন্নতি হবে ডুইং বিজনেসের ক্ষেত্রে, নাকি সবই নতুন করে শুরু করতে হবে? না, সব নতুন করে শুরু করতে হবে না, অনেকগুলো কাজ হয়েছে একটা পর্যায়ে। সে ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, কিছু কিছু মন্ত্রণালয় আছে যেগুলো কাজগুলো এগিয়ে একদম শেষ পর্যায়ে আছে, একটা সার্কুলার ইস্যু করলে কিন্তু আপনার কিছু পয়েন্ট আপনি পেয়ে যান, সেই সার্কুলারটা ইস্যু করা হয়নি। somebody has to go and see তাদেরকে, আচ্ছা এটা ইস্যু করলে কিন্তু আমরা পেয়েছি। এই এক্সারসাইজটাই যদি আমরা করি এবং আমরা এটা এখন করছি, আমি মনে করি তাহলে এটা অনেক ভালো হবে। বিডা ইজ দ্য মেইন এজেন্সি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমি মনে করি বিডা এবার খুব ভালো কাজ করবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে বছরের শেষে আমরা কিছু পজিটিভ রেজাল্ট। তার সঙ্গে আমরা ক্রমাগত উদ্বোধন হতে দেখছি বেসরকারি শিল্প অঞ্চল। অবশ্যই আমরা জানি না যে আগামী অর্থ বছরে আমরা তার কি সুফল পাবো। আমরা আলোচনায় ফিরবো। অবসংহারে এই পর্যন্ত নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সাথে থাকুন।
আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন অধ্যাপক শর্মিন নির্মী এবং আসিফ ইব্রাহিম। শর্মিন, আমি আপনার কাছে যাবো। আসিফ ইব্রাহিম যেমনটি বললেন, বিনিয়োগের তেমন পরিবেশ, যেটি বললেন যে এবার অনেক বেশি ব্যবসা বান্ধব হওয়ার পরিস্থিতি আছে। উনি আশাবাদী একজন ব্যবসায়ী হিসেবে, উদ্যোক্তা হিসেবে, এবং নিজেও এই সম্পর্কে কাজও করেন। আপনি কি মনে করেন যে আসলে এই জায়গায় কোনো সুযোগ আছে আমাদের? দেখেন, উনি বলেছেন যে আজকে যারা মন্ত্রী হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের মধ্যে অনেকেই আছেন নির্বাচিত এমপি, উদ্যোক্তা, এবং এটা আসার কথা ওনার কাছে মনে হয়েছে। ঠিক একইভাবে আমার কাছে এটা খুবই মানে অন্য ধরনের একটা বার্তা বহন করে। বরং একজন সাধারণ মানুষ হিসেবে আমি সবসময় দেখতে চাই যে একজন রাজনীতিবিদ যিনি মাঠ থেকে, মানুষের মধ্যে থেকে রাজনীতি করে উঠে আসবেন, তিনি নীতি নির্ধারণের হালটা ধরবেন। একাধিকবার এমপি টেমপি হয়েছেন, আমি অস্বীকার করছি না। আমাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে এর আগের বারও বেসরকারি বিনিয়োগকারীরা অনেকেই ছিলেন, এমপি ছিলেন। বিনিয়োগকারী যখন রাজনীতিবিদে টার্ন করেন এবং রাজনীতিবিদ যখন আসলে রাজনীতি যার পেশা এবং রাজনীতি যার পেশা, সার্বক্ষণিক রাজনীতি করে, ইনাদের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এবং আমরা বাংলাদেশের সেটাই দেখে এসেছি। পৃথিবীর তাবৎ দেশে অনেক দেশেই আছে যারা সার্বক্ষণিক রাজনীতি করা মানুষজনই নীতি কৌশল করছেন, তাতে কোনো সমস্যা নাই। আমার আজকে যখন পত্রিকায় খবর বের হয় যে 3 জন খেলাপি, শীর্ষ খেলাপি যদি আবার খেলাপি হন, তাহলে 21টা ব্যাংক তার মূলধন ঝুঁকিতে পড়বেন। হ্যাঁ, এবং আমাদের 6% মূলধন, এই ব্যাংকগুলোর 6% মূলধন হচ্ছে ঝুঁকির, 6% বলছি, ভুল বলছি, 15% মূলধন ঝুঁকির মধ্যে পড়বে। তখন কিন্তু আমার এই যে বিনিয়োগকারীরা নীতি কৌশলে আসলেই সকল কিছু বদলে যাবে এবং তার জন্য আমার আশাবাদী হতে হবে, এই জায়গাটা আমি দেখি না। ব্যাংকিং সেক্টরের প্রবলেম আছে, সেক্টরে বিশাল প্রবলেম আছে, এবং এগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। আমি এটা সহজভাবে বুঝি যে আমি যখন মাত্র 50 লাখ টাকার গৃহঋণ নিতে যাই, তখন আমাকে এন্তার ডকুমেন্ট দিতে হয়, আর কিভাবে 1000 কোটি টাকা লোপাট হয়ে যায় তখন তাদেরকে কিছুই বলা হয় না। এবং ওনারা, আমি সাধারণ মানুষ হিসেবে এটা আমি জানতেও চাই, বুঝতেও চাই আসলে, এবং এটা তো আমি মনে করি যে এটা আমার অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ, যে ফলে আপনি যখন আমাকে প্রশ্ন করেন যে শুধু বিনিয়োগ করলে, ধরেন শ্রম ঘন শিল্প, আজকে আমার গার্মেন্টসের যে শ্রমিক, 30 লক্ষ ধরেন শ্রমিক, তার মধ্যে নারী অধিকাংশ, কিছু আছে পুরুষ কাজ করেন। এই শ্রমিকের বেতন বেড়েছে। আপনি তো বললেন, আজকে শুরুতেই বলেছেন যে যেটা 1200 টাকার উপরে ছিল আমাদের মাথা পিছু আয়, আজকে সেটা 750 টাকার নিচে এসে দাঁড়িয়েছে, প্রায় আমাদের 2/3-এরও নিচে এসে দাঁড়িয়েছে, আমি অর্ধেক যদি বা নাও বলি না। তাহলে আমার যখন শ্রমঘন শিল্পই যদি আমাকে করতে হয়, আপনি কি মনে করেন যে এই গার্মেন্টসের শ্রমিকরা যেভাবে আছে, 2025-এ যখন আমি মিডল ইনকাম হয়ে যাব, এই শ্রমিকেরা সেই বেতনই পাবে এবং তাদের জীবনমান এরকমই থাকবে? তাহলে পাবে না, কারণ তো মজুরি তাহলে আমার যদি সেই জায়গায় সুবিধা না থাকে, আমি যদি আর না পাই, তাহলে তো আমাকে বারংবার এই সেক্টরের উপর নির্ভর করতে হলে বারংবারই আমাকে তাদেরকে বিশেষ সুবিধা দিয়েই কোয়ারেন্টাইনে পাঠিয়ে, আমাকে ইনকিউবেটরের মধ্যে পাঠিয়ে আমাকে লালন পালন করতে হবে, এবং এখান থেকে আমি কোনো ট্যাক্স পাবো না। আমাকে তো তাহলে ভাবতে হবে যে আমার দেশের মানুষের ট্যাক্সের উপর বিচার করে অন্য বিচার না, আমি বলছি দেশের মানুষের, বাংলাদেশের উন্নয়ন যা হয়েছে এই পর্যন্ত তার সিংহভাগই হয়েছে আমাদের এই সেক্টরের কন্ট্রিবিউশন। দেশের মানুষের শুধু বৈদেশিক মুদ্রা না, আপনার ঠিক আছে বলুন, আপনি ট্যাক্সের কথা বলেছেন, সেজন্য দেখেন বড় বা ছোট এই বেশিরভাগ এই জিনিসগুলো কিন্তু আমার খুব মুশকিল করে দেয়। কারণ আমার কৃষক ফলাই, আমি খাই, 7-8-9 আমি 1 মেট্রিক টন চালও আমি বাংলাদেশ ব্যাংকের $6 বিলিয়ন রিজার্ভ ছিল, আমি সময় মতো আনতে পারিনি। সুতরাং কার কত কন্ট্রিবিউশন সেই বিতর্কে আমরা না যাই। আমরা বলি যে বিনিয়োগকারী খেলাপি রয়েছে, চুরি রয়েছে, অসততা রয়েছে, সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে না পারি, এবং সেই জায়গায় মনে করবার কোনো কারণ নাই যে আপনি একজন উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে বসিয়ে দিলেই আপনার খেলাপি ঋণের কোনো সুযোগ সুবিধা ঘটবে। সার্বক্ষণিক চোখটা আপনাকে রাখতেই হবে এবং রাজনীতিবিদদের সাহায্য নিতেই হবে।
না, এরা সবাই রাজনীতিবিদ, কেউ রাজনীতির বাইরে না। সার্বক্ষণিক রাজনীতি, মানে রাজনীতিবিদ এবং উদ্যোক্তা রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য রয়েছে। আব্দুল মজিদ যদি বলেন। এবং ভালো উদ্যোক্তারা কিন্তু অনেক সময় এই সমস্ত সব প্রবলেমের কারণে তারাও ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। যারা সৎ উদ্যোক্তা বলি, সাধারণ ক্ষতিগ্রস্ত তা না, ভালো উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়। আব্দুল মজিদ যদি বলেন। আমরা আলোচনাটা বাজেটের মধ্যে রাখি। বাজেট তো এই আলোকিত বাজেট তৈরি করতে হবে। আমি বলছি যে প্রথম বাজেট এটি, এবং অবশ্যই আমরা আশাবাদী, কিন্তু সবকিছু নাটকীয়ভাবে রাতারাতি হবে এটা ঠিক না। তবে এটা দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে যে ওই যে বললাম, সকলকে টাচ করার মতন পরিস্থিতিতে থাকতে হবে, যেন কেউ কোনো একটা সেক্টরে কেউ আলাদাভাবে সারাদিন আলোচনা করলেন, কিন্তু একজন রাত্রি সন্ধ্যেবেলা যে একটা বিশেষ নিয়ে নিলেন, এই ধরনের না। আমি বলছি যে একটা সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে আমি বিলকে অনেক ধন্যবাদ জানাই, তারা বেশ কিছু স্টাডি তারা সাম্প্রতিককালে করেছেন। আমাদের আসলে হোমওয়ার্ক না করে বাজেট বানানো হয়, এইটাই আমি এই জন্য আপনাকে তো প্রথমেই ধন্যবাদ জানানোর বিষয় ছিল যে এই যে আজকের থেকে যে উপসংহার বলে যেটি শুরু করলেন, এখান থেকে যে কথাগুলো আসবে এবং সেটি এটা তো আমাদের এপ্রিল মাস চলছে, যেন এপ্রিল মাসের মধ্যে এটা শেষ হয়, অর্থাৎ এটা যেন মগরিবের রক্তে যেন সরকারের কাছে না পৌঁছায়, তার আগে এটা পৌঁছাতে হবে। এই কারণেই যে চিন্তার খোরাক এখান থেকে, হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা ট্যারিফের পলিসি বা যেটা নেই, সে তার পিছনে ভালো হোমওয়ার্ক থাকতে হবে। আমরা শ্রীমান ভ্যাটা ইন্টারভেলায় যেটা দেখেছি আর কি, এবং কার্যকর এবার হবে, আমরা খুব আশাবাদী করছি। কিন্তু শুধু কার্যকর হলে হবে না, সেটা কার্যকর অর্থে কার্যকর হতে হবে, যেন শেষে যেন পরে যেন আবার না বলা হয়, দেখা গেল যে 2-3 মাস পরে দেখা গেল যে একটা আন্দোলন হয়ে গেল, না এটা তো ঠিক হয়নি, এটা তো ঠিক হয়নি, এটা তো ঠিক হয়নি, এরকম ধরনের বিষয় যাতে না হয়, সেইটার দিকে আমরা সময় নষ্ট হয়নি আমি মনে করি। আমাদের এখনো আশার যথেষ্ট আছে, আশার থাকতে হবে, হতে হবে, এবং সেখানেই আমরা অবশ্যই পথ পাবো এবং সেই পথে থাকতে হবে। কেননা আমাদের সামনে চ্যালেঞ্জ আসতেছে বেশি। 2014-তে আমরা এই যে 4th IR যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেখানে যে শিল্প বিপ্লব হবে, সেই শিল্প বিপ্লবে মানুষ বড় না মেশিন বড়, যখন চ্যালেঞ্জটা আসবে তখন মানুষকে অবশ্যই তার ব্রেনে ওই সবার উপরে মানুষত্ব অথবা ম্যান বিহাইন্ড দ্য প্লাউ, এটা প্রমাণ করতে হবে। তো সেই জন্যেই ওনাদের সেই রাজনীতিবিদ বা ব্যবসায়ী উদ্যোক্তা যেই হই, আমার সমগ্র জনগণকে একত্রে সমানভাবে প্রশিক্ষিত করে তুলতে হবে। না হলে বাজেটে এই প্রতিফলনটা কিভাবে রাখতে পারি আমরা, আপনার পরামর্শ কি? মানে কি, কোনটার ব্যাপার? এই যে আপনার বিনিয়োগ থেকে শুরু করে এই সমতার বিষয়টি আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, আমাদের বাজেটের জন্য আপনার পরামর্শ কি হবে, বা আপনি ডুইং বিজনেসের ক্ষেত্রেও বা বাজেটে কি প্রভিশন রাখলে সেটা আমাদের জন্য উপকার হবে? না, যেটা করা প্রথমে তো আমি বলেছি যে প্রথমে যেটা করতে হবে, মজিদ ভাইকে যেটা বলি, সহজ এবং ব্যবসা বান্ধব আয়কর ব্যবস্থা, এটা আমাদের করতে হবে। এবং রেভিনিউ আসতে হবে। অসমতার আরেকটা কারণও হয় যে আমাদের দেশের ট্যাক্স জিডিপি রেশিও এখনো অত্যন্ত দুর্বল, এটাকে তো বাড়াতে হবে, ট্যাক্সের নেটটা বাড়াতে হবে। এখনো কেন এত বছর পরে এসেও আমরা বলি কত লক্ষ লোক, 13-14 লক্ষ লোক না এরকম কাছাকাছি 10 কোটি জনগণের দেশে যদি 16 কোটি জনগণের দেশে যদি এত কম আমার টিআইএন নাম্বার হয় এবং ট্যাক্স কালেকশন যদি এত কম হয়, মানে কিন্তু ট্যাক্স দেওয়া না, সেটাই তো, ট্যাক্স নেট বাড়াতে হবে, আয়কর এবং মূল্য সংযোজন করের আওতা বৃদ্ধি, কর প্রদানে উৎসাহিত করণীয় সচেতনতা বৃদ্ধি, এগুলো করতে হবে। এনবিআর ট্যাক্স ফেয়ার করছে এবং ট্যাক্স ফেয়ার করে তো তারা দেখেছে গট সাম ভেরি পজিটিভ রেজাল্টস। এবং সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতকরণ আমি মনে করি একটা অত্যন্ত, আহরণের ব্যাপারে আরো অনেক আমাদের ট্রান্সপারেন্স হতে হবে, কর ব্যবস্থা অটোমেশন করতে হবে, এবং যে সমস্ত পলিসির গত চেঞ্জেস আনার দরকার সেগুলো যদি আমরা আনি তাহলে আমি মনে করি হয়তো উই মাইট সি সাম পজিটিভ রেজাল্টস, যেটা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। কারণ আমাদের পলিটিক্যাল যে আমাদের একটা ভিশন আছে 2021 সালের 2041 সালের অবকাঠামোগত যে ডেভেলপমেন্ট প্ল্যানসগুলো আমাদের আছে, রিজিওনালিও যে একটা ইম্পর্টেন্ট রোল আমাদের প্লে করতে হবে, সব কিছু মিলেই আমি মনে করি যে আমাদের বাজেটে, এবছরের বাজেট অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি আবার আমি রিইটারেট করব, এক্সিট প্ল্যান কিন্তু এখনো তৈরি হয়নি, এক্সিট প্ল্যানটা করা প্রয়োজন। ধন্যবাদ আসিফ ইব্রাহিম, ধন্যবাদ শামীম এবং আব্দুল মজিদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শক আপনারাও। আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শনিবার রাত 10টায়, আবার আলোচনা করবো উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট নিয়ে। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে, থাকুন 24 ঘন্টা।